তুই যখন চলে গেলি তারপর চিঠিটা পেয়েছিলাম। আব্বু, তিনি চিঠিটা পড়েন, তারপর সবাইকে ডাকে। তারপর মা আর বাবা অনেক কান্না করে। তারপর আব্বু তামান্নার বাবার কাছে যাই, সত্যিটা জানতে পারে তোকে অনেক খুঁজেছে, লাভ হয়নি। তুই কিছু বলিসনি? আমি তাদের সাথে 6 মাস কোনো কথা বলি নাই। তারপর যখন দেখলাম আম্মু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, পরিবারের আর আগের মতো কোনো সুখ নাই, কেউ কারোর সাথে বেশি কথা বলে না, তারপর আমি পড়ে আবার আগের মতো করে তুললাম। তবে তখনও যেন পরিবারে তোর চাহিদাটা রয়ে গিয়েছিল। আচ্ছা তিশা, তুই সবাইকে নিয়ে নিচে যা, খাবার খেতে যা। তুই যাবি না? এত কথা বলিস কেন? যেতে বলছি যা। তারপর তিশা আমিনুর ও মিনহাকে নিয়ে নিচে গেল। আমিনুর যেতে চাইছিল না, জোর করে পাঠাইছি। তিশার বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মনটা একবারও বুঝতে চাইলো না। থাক, অন্যকে বিয়ে করে আমার বুকের ভিতর সারা জীবন রাখতে চাইছিলাম, দিলি না। আসলে মেয়েরা এমনই, যে সত্যিকারে ভালোবাসে তাকে কোনোদিন পাত্তা দেয় না। এসব কথাগুলো যখন ভাবছিলাম তখন আমি অনুভব করলাম আমার পিঠে কার যেন হাত। তারপর আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম আব্বু, আম্মু আর ভাইয়া। এখন আমার উপরে রাগ করে আসিস? কারোর উপর আমার কোনো রাগ নেই। চোর তো চোরই, চোরের আবার কারোর উপর রাগ থাকে নাকি? বরং কারো যদি এই চোরের উপর রাগ থাকে, মেটাতে পারো, বাধা নেই। দেখ, আমাদের তুই ভুলে যাস না। আমরা হয়তো রাগের মাথায় তোর সাথে এমনটা করেছি। আমাদের ক্ষমা করে দে বাবা। না, তোমরা ঠিকই করেছো। চোরের শাস্তি তো এমনই হওয়া উচিত। তবে এইবার আর কোনো ভুল করিনি। আমি এবার সাথে করে 5 লাখ টাকা ও তার 21 বছরের চক্রবৃদ্ধি সুদ সহ নিয়ে আসছি। যাওয়ার আগে দিয়ে যাব, নো টেনশন। চাইলে এখনই দিয়ে যাব। লাগবে না আমাদের টাকা। আর কি টাকা পয়সা কম আছে নাকি? তুই শুধু আমাদের ক্ষমা করে দে। টাকা পয়সা তো অনেক ছিল, তাহলে তখন নিজের ছেলের বেলায় চোর অপবাদটা দিলা 5 লক্ষ টাকার জন্য। তখন কি টাকা পয়সার অভাব ছিল? বললাম তো স্যার। কিরে ফয়সাল, আমাকে না হয় ক্ষমা না করলে আব্বু, আম্মুকে ক্ষমা করে দে। বললাম তো সরি। প্রয়োজনে তোর পায়ে ধরি, তবুও ক্ষমা করে দে। এই বলে আব্বু আমার পায়ের দিকে আসছিল। আব্বুকে থামিয়ে, এ কি করছো? না আব্বু, তুমি যদি আমার পায়ে ধরো তাহলে আমি নিজেকে আরো বড় অপরাধী মনে করব। সন্তানের বেশ তো বাবা মায়ের পায়ে। তোমরা যত বড় অন্যায় করো না কেন, এই জন্য পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি? আমি তোমাদের আরো আগে ক্ষমা করে দিছি। এতদিন বুকের ভিতর জমিয়ে রাখা অভিমানের কারণে এমন করেছি। সত্যি তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস? হুম। তারপর আব্বু আর আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আসলে বাবা মা যত বড় অন্যায় করুক, ছেলে সন্তানের পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতো অন্যায় কখনো করে না। আর আমরা বাবা মাকে কত কিছু করি, ছেলের হাতে মা খুন, মেয়ের হাতে বাবা খুন, তারপর বউয়ের কথা শুনে বাবা মাকে নিপীড়ন ইত্যাদি। সন্তানকে তো এই জন্যই বড় করেছে। যখন তারা থাকবে না তখন বুঝতে পারবে। আমি বুঝি বাবা মাকে ছেড়ে থাকা কত কষ্টের। আজকে তারা থেকেও পাশে নেই, একদিন সবাই বুঝতে পারবে। তারপর সবাইকে নিয়ে নিচে গেলাম। অনেকদিন পর একটু আনন্দ করে নিজের পরিবারের সঙ্গে খাবার খেলাম। এর থেকে বড় সুখ আর কি হতে পারে? কাল তিশার বিয়ে। রাতে অনেক কাজ করে ঘুমালাম। ছোট বোনের বিয়ে বলে কথা। সকালে অনেক কাজ করতেছিলাম, তারপর দেখলাম আমার বোন তিশা এসে আমার কাঁধে হাত রাখলো আর বলল, ভাইয়া, আমি তো চলে যাচ্ছি, আমি যদি কিছু চাই দিবি? বল, তুই যা চাবি তাই দিব। মাথায় হাত দিয়ে বল। ওকে বল। আমি চাই আমার বিদায়ের আগে তুই তোর 21 বছর আগের মতো হয়ে যা, সবাইকে ক্ষমা করে দে, আর একটা টুকটুকি ভাবি আনবি। ওকে, আমি চেষ্টা করব। দুপুর 2টার দিকে অতি আনন্দের মুহূর্ত বড় পক্ষ এলো। সব অনুষ্ঠানের মুহূর্ত শেষে সন্ধ্যার সময় অশ্রু পানি চোখে রেখে বোনকে বিদায় দিলাম। গ্রামে থাকতে থাকতে আমার ছুটিও শেষ হবার পথে, তাই আব্বু আম্মুকে বলে ঢাকার উদ্দেশ্যে বিদায় নিলাম। ঢাকা এসে বাসা ভাড়া খোঁজা শুরু করলাম। অনেক বাসায় গেলাম, তারা ব্যাচেলারদের বাসা দেবে না। আবার অনেকে আছে বাসা ভাড়া দেবে, কিন্তু 4 গুণ ভাড়া। তাই বাসা কপালে জুটলো না। বিকাল হয়ে গেছে, তাই আর একটা বাসা দেখবো। তাই লাস্ট বাসা দেখতে চলে এলাম। দারোয়ানকে বললাম মালিককে আসতে, গেটের কাছে। বাড়িওয়ালা চলে এলেন। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বিবাহিত নাকি ব্যাচেলার? হ্যাঁ বলতে যাব, তখনই কেউ আমাকে আটকে বলে উঠলো, বিবাহিত, আমি ওর বউ। একটা মেয়ে কণ্ঠে। পিছনে তাকিয়ে দেখলাম একটা পরী দাঁড়িয়ে আছে। না, পরী না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে। না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি? এটা তো মনে হয় পাবনার পাগলি। আমি তো এই মেয়েটাকে চিনি না। বাড়িওয়ালা আবার বললেন, মেয়েটা কি তোমার স্ত্রী? কি বললো? মনে মনে ভাবলাম এই বাসাটা ছাড়া যাবে না, এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে, হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছি বলে আমাকে চোর মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন উনার মেয়েকে মেরেছি। আরে বাবা, বাড়িওয়ালা এভাবে তাকিয়ে আছেন কেন? ঠাস। আর অমনি আমার গালে হাত। বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন,
এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে? তোমাকে দেখে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি তোমাদের হাতে আলাদা আলাদা লাগেজ কেন? হাই, মনে হয় ফেসে গেলাম। আরে আঙ্কেল, ওই যে সকালে ঝগড়া। বাড়িওয়ালা আবার আমার দিকে তাকালেন। আমি ভয় শেষ। যাই হোক, মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তোমার নাম কি মামনি? জান্নাতুল ইরা, সবাই ইরা বলেই ডাকে। আর ওই বজ্জাটার নাম কি? আরে আমি বজ্জাত হলাম কি করে? বেটা, তুই যদি বাড়িওয়ালা না হইতি তাহলে তোর খবর করে ছাড়লাম তো। ওর নাম তো। আমাকে বলতে দিবা না নাকি? আমার নাম ফয়সাল। তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি লেখাপড়া করি আর ফয়সাল চাকরি করে, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও ভালো, আচ্ছা তোমরা যাও, ওই তোমার রুমে। বাড়িওয়ালা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি আর ইরা রুমে ঢুকলাম। আসলে আমি ব্যাচেলর বাসা খুঁজছিলাম। ব্যাচেলর বলে কেউ বাসা দিচ্ছিল না। প্রায় সারা ঢাকা শহর ঘুরে ফেলেছি। শেষে এই বাসায় এসেছি। আমি আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমার হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? আমি মাথা কাত করলাম। ইস, ব্যথা করছে। না। আচ্ছা, এটা কি হলো? কই, কি হলো? কি হলো মানে? আপনি আমার বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসার প্রয়োজন, আমারও বাসার প্রয়োজন, তাই। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্যই আজ আমি এই বাসাটা পেলাম। ধন্যবাদ দেয়া লাগবে না, এটা আমারও প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিতই হলাম না। হলাম তো। আমি ইরা, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি কি করেন? চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কিছুক্ষণ পর, আব্বু আম্মু আর ছোট ভাই। ও, আপনার পরিবার? আম্মু আব্বু আর ভাইয়া ভাবি আর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। বাট আপনাদের পরিবার কই থাকে? তারা তো মাদারীপুরে, আর আমি আসলে পালিয়ে এসেছি। অবাক হয়ে বলল, কেন? আসলে হয়েছে কি, আম্মু তার বান্ধবীর ছেলেকে আর আব্বু তার বন্ধুর ছেলেকে, আর মীরা মানে আমার বোন তার বান্ধবীর ভাইকে আমার সাথে বিয়ে দিতে চায়, আর আমি তাদের মাঝে থেকে ইরা খিলখিল করে হাসছে। আমি ইরার দিকে তাকিয়ে আছি। কি দেখছেন অমন করে? আমার বউ, সরি, আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল, কি? না কিছু না। আচ্ছা, আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ, চলুন দেখে নেই। এখানে তো মোট 4টে রুম। সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম আর একটা এমনি স্টোর রুমের মতো। কিন্তু বেড একটাই। ইরা আমার দিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। দুজনেই একসাথে বলে উঠলাম, বেড তো একটা। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো না কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গোছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি? এমন বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি, রুমগুলো সাজাতে লাগলাম। বলেও দিচ্ছে। আর আমি সব করছি। জীবনে যা করিনি সেসব করছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে ঠাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ। আমি শুয়ে আছি হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ। 2-3 বার বেজে গেছে। আমি উঠছি না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো? দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি, খুলুন, না হয় খবর আছে। কি আর করা, উঠে গিয়ে খুললাম। বাড়িওয়ালি, আরে আন্টি ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে ডাকো? না না। তাহলে যে ডাকলে? না না, কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি, তখনই ইরার আগমন। আন্টি, ও আমাকে উনি করে বলেছে, তাই না? আজ দেখাচ্ছি মজা। সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছি। ও আচ্ছা, বুঝেছি আমি, এখন যাই। জি আন্টি। আন্টি যেতে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বাবা থুক্কু, বউ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলি, তাই। আরে আপনি তো মহা গাধা। ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে। ওনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারে যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরকে সর্বব্যবস্থা তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওঠাই করব। আচ্ছা, তাহলে তোমাকে তুমি করে বলি, আর তুমি আমাকে তুমি করে বলবে। ওকে? ওকে। আচ্ছা, আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুজন মিলে ফ্যামিলি প্ল্যান করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? হেসে হেসে বললাম। ইরা রাগে ফেটে যাচ্ছে। খবিস, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি।
মিথ্যে কথা, তুমি একটু আগে তো বললে ইরা লুচির মতো ফুলছে, গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে, ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পারেন। বদমাইশ ছেলে, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। আপনি যা ভাবছেন সেটা না। আমি আমাদের এখানে চলতে হলে প্ল্যান মেনে মানে রুটিন অনুযায়ী চলতে হবে, সেটাই বলছি। ও আমি আরো ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছো। রাবিশ। বলে রাগ করে টাওয়েল আর তার কাপড় নিয়ে বাথরুমের দিকে গেল, আর আমি বিছানায় বসে বসে হাসছি। ইরা গোসল করে বের হলো, হলুদ একটা কামিজ পরেছে, হলুদ পরি লাগছে। এখন আর কাপড় পরে এসে কি করবে? মানে? যা দেখার আসছে সবই তো দেখে নিয়েছি। ওয়েট, কি দেখেছেন আপনি? আমি আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারা করে বললাম, ওই দিকে তাকাও। ইরা বাথরুমের দিকে তাকিয়ে হা হয়ে গেল আর আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাথরুমের দরজা ক্লাসের, খুবই স্বচ্ছ, বাইরে থেকে আবছা আবছা দেখা যায়। তার মানে আপনি আমার হ্যাঁ, সব দেখে নিয়েছি। আর ফ্রি পেলে কেউ কি হাতছাড়া করে? আরে কি হলো, কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল। আরে কি দোষ হলো? ওই যে আপনি আমার সব দেখে নিলে। আরে শুধুই তো দেখেছি, কিছু করিনি তো। ইরা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, দাঁড়া বদমাস, আপনার করা বের করছি। আপনাকে আজ আমি বলে আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আর ইরা কি করছো? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার সাথে ফাজলামি? আরে আমার লক্ষ্মী বউ, মেরো না প্লিজ। ওই যে কে আপনার বউ? কেন, তুমি না বললে আমি তোমার স্বামী? ওটা তো ওই সময় বাসাটা ভাড়া পাওয়ার জন্য বলেছি। আচ্ছা বলেছো যখন, তখন আমি আমার অধিকারটা পুষিয়ে নেই। অধিকার মানে কিসের অধিকার? আরে বউয়ের অধিকার যেমন ধরো, তুমি আমার পা টিপে দিবে, মাথা টিপে দিবে, ভাত খাইয়ে দিবে, আর বলো আর কি? আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং। দাঁড়ান, আপনার ফ্যামিলি প্ল্যানিং বের করছি। এই ফাঁকে আমি দিলাম দৌড়, ইরাও আমার পিছন পিছনে দৌড়াচ্ছে। আমি সুবার রুমে গিয়ে ব্রেক কষে দিলাম, আর অমনি আমার বউ মানে ইরা আমার বুকের উপর, আর আমি বিছানার উপর। আমি ইরার দিকে তাকিয়ে আছি আর ইরা আমার দিকে। আমি ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমার মনে হচ্ছে ইরা আমার নিজস্ব বউ। এমন একটা বউ যদি পেতাম। আমি অনিচ্ছা সত্ত্বেও ইরার কপালে চুলগুলো সরিয়ে দিলাম। ইরাকে দেখতে লাগলাম। ইরা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ছাড়ার পাত্র নই। আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখছি। ইরা ভয়ার্ত কণ্ঠে বলল, এই কি করছো? ছাড়ো বলছি। কেন, এতক্ষণ তো দৌড়াচ্ছিলে, এখন হাতের কাছে পেয়েও কিছু করছো না যে? না মানে আমি আর কিছু করব না। তোমাকে প্লিজ ছেড়ে দাও। আরে বউ, ভয় পাচ্ছ কেন? কই, আমি ভয় পাচ্ছি না তো। আচ্ছা, ভয় পাচ্ছ না? না, ভয় পাচ্ছি না। ভয় পাবো কেন? হ্যাঁ সত্যি তো, ভয় পাবে কেন? স্বামীকে আবার কিসের ভয়? এই, আপনি আমার কোন কালের স্বামী? হুম, আচ্ছা, ছেড়ে দিব একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা পাপ্পি দিতে হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আমি ইরাকে আরো জোরে জড়িয়ে ধরলাম। এখন হবে। প্লিজ ছেড়ে দিন, এগুলো করা ঠিক না। কোনগুলো? ওই তো, ওইগুলো। ওই তো, কোনগুলো? ওই যে কিস্তিতে বললেন। কেন ঠিক না কেন? আমরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নেই। ইম্পসিবল। কেন পসিবল নয়? জানি না, প্লিজ ছেড়ে দেন। আচ্ছা আগে কিস দেন। প্লিজ এরকম করো না। কি রকম? ছেড়ে দেন না প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো, দাও। ইরা চোখ বুজে আমার গালে একটা পাপ্পি দিয়ে দিল। আমি তো সুখের সাগরে ভাসছি। কি মধুর। এখন তো ছেড়ে দেন। আরে আমি তো কিস দিতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম? আরে ওটা তো পাপ্পি দিলে, কিস দিলে না তো। মানে? মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। আচ্ছা এখন দাও। হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমার তো সইছে না আর। আমি দিতে পারবো না। পারবে না? ইরা মুখ ভেঙিয়ে বলল। না, পারবো না। আচ্ছা তাহলে আমি দিচ্ছি। এই না না, প্লিজ এটা করিয়েন না। আমি এটাই করব। বলে ইরার ঠোঁটের দিকে আমি মুখ এগিয়ে নিয়ে যেতেই ইরা চোখ বন্ধ করে দিল। এত তাড়াহুড়া না করে কেমন লেগেছে তা জানিয়ে ইরা চোখ বন্ধ করে আছে। আমি ইরার দিকে অপলক তাকিয়ে আছি। এরকম একটা বউ আমি সত্যি সত্যি চাই। কি মায়াবী হরিণী চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আমি ইরার দিকে শুধু তাকিয়েই আছি। ইরা এক চোখ খুলে চোখ টিপার মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইরার এই অবস্থা দেখে হেসে ফেললাম। তারপর ইরাকে বললাম, খুব ভয় পেয়ে গেছিলে? ইরা মাথা নাড়ালো। হুম। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিবানে, ওকে? ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি ফ্রেশই হয়নি, তাই ছেড়ে দিলাম। কি বাজে। বাজে মানে কিসের বাজে? এখনো ফ্রেশ হননি? এই একদম নাক ছিটকাবে না, নইলে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিন প্লিজ। আমি ইরাকে ছেড়ে দিতেই কিল মেরে দিল দৌড়। ওয়াশরুমে ঢুকবো তখনই মনে হলো বাইরে থেকে তো দেখা যায়। এই তুমি এই রুম থেকে বের হয়ে যাও। রুম কি আপনার একার? আর বাইরে যাব কেন? কেন মানে আমি গোসল করব, তুমি বাইরে থেকে দেখে নিবে।
যাও বাইরে যাও। কি বলে, ছেলেদের আবার লজ্জা। আর আমার কি ঠেকা পড়েছে তোমাকে দেখবো? আচ্ছা আচ্ছা, দেখা যাবে নে। আমি ওয়াশরুমে ঢুকে 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হলাম। বের হতেই দেখি ইরা আমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে আপনার কি? আর হাসতো মানা নাকি? হাসবে ভালো কথা, আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বললাম, খাবার কোথায়? খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলে বউ। যান, গিয়ে দেখেন। কিছু বললে? কই না তো, বলছিলাম এটা তো আমার কর্তব্য। আমি মনে মনে দোটানায় পড়ে গেলাম। এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? ও তাই বলো। সেটাই। যান, খেয়ে নেন। আমি টেবিলের দিকে গেলাম। খুব খিদে পেয়েছে। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা তুলতেই ওয়াক, এ কি এগুলা এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা, ইরা, ইরা হাসতে হাসতে বলল, চিৎকার করছেন কেন? কি হয়েছে? তোমার আমি নিকুচি করি। রাগ করিয়ে না, কি হয়েছে বলেন আমাকে। এগুলো কি এমন এলোমেলো? এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি কত খাবার দিয়ে গেল, সেগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব ক্ষুধা লাগছিল, তাই যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি। ইয়াম্মি, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ। বেশ করেছি, আমার ক্ষুধা লেগেছে তাই আমি খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? এগুলো তো আপনার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর পেট মানেনি, তাই অর্ধেক রেখে দিয়েছি। অবাক হয়ে বললাম, তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, আমার উপর তো তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবারও যে রেখেছি, না হয় পুরোটা খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। কাঁদো কাঁদো ভাবে বলল, আমার ক্ষুধা লেগেছিল, তাই খেয়ে নিয়েছি। তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? মেয়েটার মনে হয় সত্যি সত্যি খিদে পেয়েছিল। আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন, এগুলা খেয়ে নিন। আমি চোখ বড় বড় করে বললাম, কি আমার মাথা খারাপ হয়েছে নাকি? ওয়াক থু, এগুলো আমি খাবো? ইম্পসিবল, কখনো না, মরে গেলেও না। তাহলে না খেয়ে থাকেন। এই তুমি না খেয়ে থাকতে পারো না? আমি কিভাবে না খেয়ে থাকবো? আরে আমি কি করব, আপনার জন্য তো রাখলাম। আপনি না খেলে আমি কি করব? খুব ক্ষুধা লেগেছে, কি করব ভাবতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে টেবিলে বসলাম। বমি বমি করছে, খাবো কি করে? তারপরও বমি বমি করে খাচ্ছি। আর এক লোকমা খাওয়ার পর পানি খাচ্ছি। এই মেয়েটা তো আস্ত রাক্ষসী। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেয়ে রে বাবা, একে তো আমি দেখে নিব। জগের পানি শেষ, ইরা জগে করে পানি এনে আমার হাতে দিল। ইরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইরার হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো? হুম, রাক্ষসী মেয়ে একটা। আমার সাথে আর ফাজলামি করবে? অফকোর্স। এ না, হ্যাঁ। অতঃপর এখন ঘুমানোর পালা। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ ভোগ করে নেই। কি কাজ? এই ধরুন রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি। ও আচ্ছা, বলছিলাম, তুমি তো মেয়ে, তুমি তো সব করতে পারবে। অসম্ভব। থাকবো দুজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আমি আহত দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টুমি করব না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। অতঃপর আমি শেষ। ইরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ইরা গুলুগুলু কণ্ঠে বলল, ওলে আমার বাবু, কি হলো? আমি মন খারাপ করে বললাম, কিছু না বাবুনি। আচ্ছা, রান্নাটা আমি করব। কি? থ্যাংক ইউ। মা বাবুনি। ইরার গালে পাপ্পি দিলাম। এটা কি হলো? সরি সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। আমি আবারও মন মরা দৃষ্টিতে বললাম, কিরকম? অনেক রকম, যেমন সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শুধরাতে হবে, আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু? আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্না বান্না করতে পারবো না? এই না না, আমি পারবো সব করতে। তুমি রান্না করবে কেমন? ইরা মুচকি হেসে বলল, হুম, আর সব কাজগুলো দুজন মিলে করব কেমন? তুমি বলবে যেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। আমারও। এখন ঘুমাবো কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমের সোফায়, আর আমিও একদিন বেডে, পরের দিন সোফায়। এই না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই।
এত বড় দামড়া ছেলে আবার ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। ইরা মুখ ভেঙচি কাটলো। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? ইরা দাঁত কটমট করে বলল। মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে একদিন নিচে। ওয়েট, কেন, কি হলো? আমি ফ্লোরে শুতে পারবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনেই বেডে শুবো। এখন ইরা বলে উঠল। হোয়াট? দুজনেই বেডে শুবো মানে? ইস কি বিশ্রী। আরে মাঝখানে পর্দা টানানো থাকবে, চলবে? চলবে না দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে ধরাবে? ইরা হাসতে হাসতে বলল। ওই যে তুমি বললে না চলবে, তাই আমিও বললাম চলবে না, দৌড়াবে। আমিও হেসে দিলাম। আচ্ছা, এখন শোয়া যাক। হুম। তারপর ইরা বেডের মাঝখানে পর্দা টানিয়ে দিল। ইরা আমার দিকে বুড়ো আঙ্গুল তুলে দিল, মানে ঠিক আছে। আমিও আঙ্গুল দেখালাম। আমি আমার লাগেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিলাম। রুমে ঢুকতেই আমাকে দেখেই ইরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল। ইস কি বিশ্রী। আমরা নিজের দিকে তাকিয়ে, কিসের বিশ্রী? ওগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি? এখন মেয়েরাই শর্ট, আরো শর্ট শর্ট প্যান্ট পরে, আর উনি আমার 3/4 প্যান্ট দেখে কি বিশ্রী? মুখ ভেঙচিয়ে বললাম। এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলেছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। ইরা শুয়ে পড়েছে। আমিও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি পর্দা একটু সরাতেই ইরার সাথে চোখাচোখি হলো। কি চুরের মতো পর্দা সরালে কেন? আমি আমতা আমতা করে বললাম, না মানে ঘুম আসছিল না তাই। তাই নাকি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি? কেন? না, গল্প করবো ভাবছিলাম। ও, অন্য কিছুর ধান্দা না থাকলেই হয়। অন্য কিছু ধান্দা মানে আমাকে দেখে কি তোমার ওইরকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছি তুমি কেমন। আসলে ওই সময়ের জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবি? তোমার কি ভয় করছে না? একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো কেন? না, আমি যদি তোমার সাথে অসভ্যতা করি তাহলে? তোমাকে ওইরকম মনে হয় না। কেন? জানি না। বলে লজ্জা পেল। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, কাল তো অফিসে যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়েছি মনেই নেই। সকালে এই ওঠো। এই হুম ওঠেন, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিসে যেতে হবে। আমি ইরার হাত আমার মাথার নিচে নিয়ে জড়িয়ে ধরে বললাম, আম্মু ডেকো না তো। এই ছাড়েন, ছাড়েন বলছি। ইরার চিৎকারের শব্দ শুনে লাফ মেরে উঠলাম। ইরার হাত ছেড়ে দিলাম। এই খবিস, আপনি আমার হাত ধরলেন কেন? সরি, আসলে ঘুমের মধ্যে আম্মু মনে করে হাত ধরে নিয়েছিলাম। আমি কি তোমার আম্মু নাকি? আরে এই কয়দিন তো আম্মুই ডাকে, তাই আম্মু মনে করে। আর হাত ধরেছি কি এমন করলাম? কি করলে মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত ধরলে আর কি হবে? ইরা রাগে কিছুই বলল না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না। কি কথা ছিল, যা করব দুজন মিলে করব। আচ্ছা তাহলে চলো, গোসলও দুজন মিলে করি। ইরা রাগে লাল হয়ে বলল। ফাইজলামি করবেন না আমার সাথে। আরে চিৎকার করছো কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকারের স্বামী হলে কি তুমি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাবা, বলে কি? তার মানে ইরা সত্যিকারের স্বামী হলে আমার ঝাড়ু পেটা করতো? এমন বউ দরকার নেই বাবা। কি দজ্জাল মেয়ে। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, আপনার ভাবতে হবে না। না, ভাবছিলাম আর কি যদি ভবিষ্যতে তোমার স্বামী হয়। ইরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরে আসছি তো, ফ্রেশ হয়ে আসি। ইরা কিছুই বলল না, হন হন করে চলে গেল। আমি গান গেয়ে গেয়ে ফ্রেশ হতে লাগলাম। দরজার দিকে তাকিয়ে দেখি ইরা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টি নিয়ে। আপনার ফ্রেশ হওয়া হয়নি? এই তো আর মাত্র আধা ঘন্টা। চুপ, চলেন। আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আমি চেয়ারে বসে গান গাইছি। এই বাটিটা ধুয়ে আনেন। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসেন, না হয় নাস্তা বানাবো না। আর কি করা, ক্ষুধাকে ব্ল্যাকমেইল করছে, তাই বাটি ধুয়ে আনলাম। 2টো চামচ ধুয়ে আনো, এটা কাটো ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারের বজ্জাত। নাস্তা বানানো শেষ, টেবিলে আমি আর ইরা খেতে বসলাম। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো? এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরো ভালো হতো। এই যে আমি সাহায্য করে শুধু ভালোটাই হয়েছে, না হয় তোমার মতোই খারাপ আর বজ্জাত হতো। এই আমি খারাপ বজ্জাত? থাকবো না আমি আপনার সাথে। আমি ইরার হাত ধরে ফেললাম। আরে কি করছেন? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি ডাকবো। কি? আমার মাথা গরম করবেন না, বলে দিলাম।
আমি আবার কি করলাম? আমাকে দেখে কি আপনার আন্টি মনে হয়? আগে তো বাড়িওয়ালি আন্টির মতো লাগে। কি এত বড় সাহস! আমি ওই বাড়িওয়ালার বুড়ি পেতনিটার মতো? হ্যাঁ, তোমাকে ওরকমই লাগে। কি? জোরে জোরে কান্না আরম্ভ করলো। আমি কানে আঙুল চেপে বললাম, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো, কাদার কি আছে? আপনি একটা খবিস, গরু, ছাগল, বেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। ও আর কি? আর আর আপনি বাড়িওয়ালার টাকলু। আসলে আমাদের বাড়িওয়ালার টাকলা। কি এত বড় অপমান? তুমি কি? তুমি তো বাড়িওয়ালার পেতনি। বললেই হলো। অতপর ঝগড়া চলতে থাকলো। ঝগড়া শেষে নাস্তা করলাম। নাস্তা করে আমি বিছানায় শুয়ে আছি। কি আপনি অফিসে যাবেন না? হ্যাঁ, যাবো তো। তাহলে রেডি হচ্ছেন না কেন? এত কেয়ার নিচ্ছ কেন? সত্যি সত্যি আমি তোমার স্বামী নাকি? স্বামী হলে না লাথি দিয়ে অফিসে পাঠাতাম। আবারও টাস কি? এটা মেয়ে না ধানি লঙ্কা? নিজের স্বামীকে লাথি দিয়ে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। কি ঝাঁঝরে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া, তবে কিউট বটে। এই কি ভাবছেন? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও পরেরটুকু বলার আগেই বলল, না, রেডি হচ্ছি। রুম থেকে বের হচ্ছি আর মনে মনে বলছি, মহারানী ভিক্টোরিয়া একটা। কিছু বললেন? আমি তো টাস কি। হাই হাই, ও শুনলো কি করে? মনে হয় জোরে বলে ফেলেছি। না, কই কিছু না তো। কিছু না থাকলেই হলো। যান, তাড়াতাড়ি রেডি হও। মনে মনে এরা 14 গোষ্ঠী উদ্ধার করে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আমি তো টাই বাঁধতে জানি না। এই যা, এখন কি করি? আমি মন খারাপ করে রুমে গিয়ে বসে আছি। ইরা রুমে আসলো। ও রেডি হয়ে গেছে, বেশ সুন্দরী লাগছে। কোমরে হাত দিয়ে বলল, আপনি এখানে বসে কি করেন? চলেন। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে এখনই চলেন। আরে বললাম তো পরে যাব। কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে পারতেন কি? আগে কখনো তো বাঁধিনি। মানে? আগে তো হুক লাগিয়ে যেতাম। তো হুক আলাটা আনতে ভুলেই গেছি। আচ্ছা, এখন টাই বাঁধেন আর যান। আরে এত সময় কি বকলাম? মানে? টাই বাঁধতে পারি না তো। উফ, এদিকে দেন। আমি খুশিতে ইরার দিকে টাইটা এগিয়ে দিলাম। কি হলো, মাথা এত উঁচু করছেন কেন? কই না তো। তুমি তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপর ওঠো, তারপর টাই বেঁধে দাও। আউ, ও মাগো ইরা হাসতে হাসতে বলল। কি হলো? আরে তুমি আমার পায়ে। আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল, এ মা, তুমি না বললি তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে? তাই বলে জুতা নিয়ে উঠবে নাকি? আমার কি ব্যথা লাগে না? তাহলে কিভাবে উঠবো? কেন, তুমি জানো না নাকি? না জানার ভঙ্গিতে বললাম। ন্যাকামি করো। উফ, কি ব্যথাটাই না পেলাম। না তো, আমি জানি না। তোমাকে জুতো খুলে খালি পায়ে উঠতে বলেছি। ও, তাই বুঝি। হুম। আর একটু দিব নাকি মাথা উঁচু করবে? না, করছি করছি। না বাবা, আগে কি জোরে দিল একটা, এখন আরেকটা দিলে আমি মরেই যাব। ডাইনি মেয়ে। ইরা আমার টাইটা বেঁধে দিচ্ছে। আমি ইরার দিকে তাকাচ্ছি না। কি হলো, রাগ করছেন কেন? কি হলো? কিছু না। বললেন না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি ইরার দিকে তাকিয়ে বললাম, এই তাকালাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যে কথা। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমু। ইরার অগ্নিদৃষ্টি ফিরে এলো। ইরা ততক্ষণ আমার টাই বেঁধে দিয়েছে। জানতো এখন টাই বাঁধা তো শেষ। দিলে না তো? ইরা জুতো পড়তে পড়তে বলল, কি দিব? ওই যে ইয়েটা কি আবার? অফিসের সময় হয়ে যাচ্ছে, চলুন যান। আগে কিস দিবে, তারপর যাব। যাবেন নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তাই দিবে। কখন? কখন মানে? একটু আগেই না বললে? ও, তখন তো বলেছিলাম যা চাইবেন তাই দিব না। মিথ্যে কথা। আমি শুনেছি তুমি বলেছো আমি যা চাইবো তাই দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে বলছিলাম। কি আমি মানি না? কথা যখন দিয়েছো তখন দিতেই হবে। বুঝেছি, আপনি অফিসে যাবেন না। আগে দাও। চোখ বুঝো। আমি খুশি হয়ে চোখ বুঝলাম। অতপর একটা শব্দ হলো। আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কড়া নাড়ার শব্দ। বিরক্ত নিয়ে চোখ খুললাম। ইরা হাসছে। কনুই দিয়ে গুঁতো মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুললো। বাড়িওয়ালা পেতনি এসেছেন। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোদের জন্য সকালের নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এমা, কখন? এই তো একটু আগে। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন?
আরে না আন্টি, আমি আর ফয়সাল মিলে দুজনে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, তোমাকেও কাজে সাহায্য করে। আর আমার স্বামী টাকলু আমার কাজে সাহায্য করা তো দূরের কথা, ও তো আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। সাথে সাথেই আঙ্কেলের আগমন। কি আমি টাকলু তোমার কাজে সাহায্য করি না? না করো না তো। করে না, করবো না। আমি যে বাজার করে আনি, তুমি কি আমাকে বাজার করতে সাহায্য করো? আমি কেন তোমার বাজার করায় সাহায্য করব? তাহলে আমিও করবো না। আন্টি আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেলেন। ইরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলেন। এহ, ওটা তো তোমাকে পাম দিয়েছেন। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবেন? কিছুই করতে পারবেন না। পারবো না তাই না? বলে ইরার দিকে এগিয়ে যেতেই ইরা তার জামার থেকে একটা পিন বের করে বলল, কাছে আসার চেষ্টা করবে না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আমি আর ইরার দিকে পা বাড়ালাম না। যান এখন। যাবো তো। তবে তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা, তাহলে এইদিকে আসেন। ইরা পিন জামায় ঢুকিয়ে দিয়েছে, তাই খুব খুশি হয়ে সামনে যেতেই আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে আমি ও মাগো, এটা মাইয়া নাকি ডাকাত? না থুকু, ডাকাত নি। কি বাবু, কেমন লেগেছে? কাদো কাদো হয়ে বললাম আবার। এমন ডাকাত থুকু ডাকাতনি মেয়ে আমি জীবনেও দেখিনি। খুব ব্যথা পেয়েছেন? সরি, আসলে বুঝতে পারিনি। কেঁদো না শোনা আমার। সরো বলে ধাক্কা দিলাম। প্লিজ রাগ করো না। আসলে বিয়ের আগে ওসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর ওসব করবো? এই, আমরা মানে আপনাকে কি বিয়ে করবে? কেন আপনি? আরে গাধারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও এখন তো যান। বের হলাম। রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। রিক্সা চলছে আপন গতিতে। গেলাম আর ভাবতে আসি, অচেনা একটা মেয়ে কোনো সংকোচ ছাড়াই আমার সাথে থাকতেছে। মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া কাজ করতে লেগে আছে। বুঝি না এই মেয়েটির কথা আমি এত ভাবি কেন। ওর মতো একটা মেয়ের কারণেই আমার কৈশোরকাল কষ্টে কাটাতে হয়েছে। আমি তো কোনো মেয়েকে সহ্য করতে পারি না, তাহলে ওর সাথে আমি এমন দুষ্টমির চঞ্চলাচর কাজ করি কেন? তাহলে কি আমি ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছি? মেয়েটা কি সুন্দর, মায়াবী। ইস, ও সত্যি যদি আমার বউ হতো। ধ্যাত, ওর কথা আমি এত ভাবি কেন? এর মাঝেই রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে অফিসে চলে এলেন। আমি নেমে নতুন অফিসে চলে এলাম। অফিসের ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আমার কেবিন দেখিয়ে দিল। ম্যানেজার সাহেব আমাদের বসের সাথে তো পরিচয় করিয়ে দিলেন না যে। আসলে ফয়সাল সাহেব, আমাদের অফিসের বস আজ অফিসে আসবে না। তার বাসায় কি যেন প্রবলেম হয়েছে, সে কারণে কাল বস আসবে। কাল বস অফিসে আসবে না, সে সময় আপনার সাথে পরিচয় করিয়ে দেবান। আর ফয়সাল সাহেব, আপনি কাজ করেন, আমি একটু ওই দিকে ঘুরে আসি। ঠিক আছে বলে চলে গেলেন আমার পাশের কেবিনের কলিগ। হাই, আমি হাসান। আমি ফয়সাল। আজ থেকে মনে হয় জয়েন করলেন? জি। ও, ভালোই। আপনার সাথে মাঝে মাঝে কথা হবে না। তা তো অবশ্যই। আচ্ছা ফয়সাল সাহেব, এখন কাজ করি, পরে কথা বলবানি। আচ্ছা ঠিক আছে। আমার তো কাজে মন নাই, খালি ইরার কথা মনে পড়ে। কি করব বুঝতে পারতেছি না। ইরাকে বলে দেব আমি ওকে পছন্দ করে ফেলছি। ৩৯ বছরের এক বুড়াকে ও জীবনেও মেনে নেবে না। আমি যদি ওকে ভালোবাসার প্রস্তাব দেই, ও যদি সেটা রিজেক্ট করে বাসা থেকে চলে যায়, না এখন করব না। আর ওর সকালের কাণ্ডগুলো খালি মনে পড়তেছে আর হাসতেছি। হঠাৎ কলিগের ডাকে ধ্যান ভাঙলো। কি ব্যাপার ফয়সাল সাহেব, কার কথা ভাবছেন? আমি বেকা চেয়ে খেয়ে বললাম। কার কথা মানে? তাহলে মিট মিট করে হাসছিলেন যে? না কই, সবই বুঝি ফয়সাল সাহেব। আমি কিছুই বললাম না। দুপুরে ইরার সাথে কথা বললাম, লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলাম। অফিস শেষে বিকালে রিক্সা করে বাসায় আসতেছি, দেখলাম ইরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? কোথায় গেছিলা? আপনাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসেন তো। বসে ধুম করে রিক্সায় উঠলো। কি ব্যাপার ইরা, রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগটা দিয়ে বর্ডার করে দিল। আমি ভয় ভয় বললাম, ইরা ব্যাগটা। ইরা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে থাকলো। কি? সরানো যায় না। চুপ, ব্যাগে হাত দিবেন না। আমি ধমক খেয়ে আর কিছু বললাম না। রিক্সাওয়ালা মামা হাসছেন। কি হলো মামা, হাসছেন কেন? তোমরা দুইজন স্বামী স্ত্রী, তাই না? না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠলেন। ওই, আমি আপনার কোন জন্মের বউ? হ্যাঁ বলেন। আরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করব? হ্যাঁ, আমি ইরাকে আরো রাগিয়ে তোলার জন্য বললাম, হ্যাঁ মামা আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করছো, তাই না? এই তো এটাই, সকালে ঝগড়া করেছি বলে আমার বউটা এখনো রেগে আছে।
কখনোই না। বুঝেছি মা। আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে হবে। আর আমি তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া, বউকে রাগে মজা পাওয়া যায়। তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা খুব বেশি অভিমান আবার যেন না করো। সেদিকে খেয়াল রেখো। ইরা অন্যদিকে মুখ করে আছে। আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছি না। হ্যাঁ মামা, আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথে ইরার অগ্নিমুখ দর্শন করলাম। আমি ভয় পেয়ে গেলাম। ইরার মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানো যাবে না, না হয় মুখটা ফেটে যাবে। আরে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? ইরা কিছু না বলে ফুলছে। এটা তো সাপের মতো ফোনা তুলছে রে বাবা, কেউ আমাকে বাঁচান। এই মায়াকে আর আগানো যাবে না, না হয় কোন সময় সবল মারবে কে জানে। ইরা জানু বাবু সোনা। ইরা আমার দিকে তাকাতেই ভয় বললাম, আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি তারপর থামাবো, বুঝলে? না হয়তো ভয়ে বলতে পারবো না। আমি আবার বলা শুরু করলাম, ইরা বাবু সোনা লক্ষ্মী বউ আমার, রাগ করে না প্লিজ। সারাটা পথে ইরা একটাও কথা বলেনি। গালটা ফুলে বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলিয়ে বসে থাকলে খুব সুন্দর লাগে বউ। গাল দুটো একদম বেলুনের মতো হয়ে যায়। ইরা আমার দিকে তাকালো কিন্তু কিছুই বলল না। আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা মামা, তোমার বউ যখন রাগ করে তুমি তখন কিভাবে রাগ ভাঙাও? ওই তো বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এতে আমার বউয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউয়ের রাগ ভাঙবে? ইরা চোখ দুটো মনে হয় বেরিয়ে আসবে এমন ভাবে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা হাসতে হাসতে বললেন, দেখো টেস্ট করে। ওকে তাহলে টেস্ট করে দেখি। আমি ইরার দিকে দুহাত বাড়িয়ে দিতেই ইরা চিৎকার দিয়ে বলল, রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই ইরা খট করে নেমে হন হন করে হেঁটে যেতে লাগলো। আমি আর কি করব? রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে ইরার পিছনে দৌড়াতে লাগলাম। এই মেয়ে তো দেখি স্পিড রোবট রে বাবা। আমি দৌড়াতে দৌড়াতে নাগাল পাচ্ছি না। অবশেষে পেলাম। ইরার হাত ধরলাম, ঝটকা মেরে সরিয়ে দিল। সরি, আমি ওই সময় দুষ্টমি করেছিলাম। আরে সরি তো। এই কান ধরলাম, না হলো না, উল্টো মুখ আরো ফুলে যাচ্ছে। কি করি? ধুর, বাসার সামনে চলে এসেছি। ইরা হনহন করে বাসার ভিতরে চলে গেল। হায় হায়, করলো কি এখন আঙ্কেল? আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে হেঁটে বাসায় ঢুকলাম। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাসায় ঢুকতেই দেখি যা ভেবেছিলাম তাই। আঙ্কেল আন্টি ইরার চলে যাওয়া দেখছেন। ইরা উপরতলায় উঠেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা? এরা এইভাবে চলে গেল কেন? এবার কি বলি? পড়লাম মাইনকার চিপাই। কি উত্তর দেই? বাড়িওয়ালা আঙ্কেল বললেন। কি হলো বলছো না যে? সাথে সাথে আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে? বাবা বলো কি হয়েছে? আন্টির ঝাড়ি খেয়ে আঙ্কেল নিশ্চুপ। আসলে আন্টি, আমার কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আমার কথা আটকিয়ে দিয়ে বললেন, ঝগড়া করেছো তাই না? কারেক্ট। আসলে আমি অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ ময়দা আর আটা দিয়ে সুন্দরী হয়েছে, আর আমার বউ এমনিতেই সুন্দরী। আর ওই সময় ওই বজাত মেয়েটি আমাকে চোখ টিপ দেয়, আর সেটা ইরা দেখে ফেলে। সেই নিয়ে ঝগড়া করে। আমার সাথে সারাটা পথ কথা বলেনি। ও এটা এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। আন্টি, ফান্দে পড়িয়া বগা কান্দে, সেটা আজই বুঝলাম। খুব জোর বাসলাম বাবা, বিড়বিড় করে বললাম। কিছু বললে? আরে টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে আস্তে বললাম, না কই কিছু না তো। কিছু না হলেই হলো। একটা কথা বলি, বলো। আপনি তো টাকলু, টাক সমাধানে যান না কেন? ওরা আপনার টাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এত চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আমি দিলাম দৌড়। উপরে উঠে দরজা নক করতেই খুলে গেল। তার মানে ইরার আগে দরজা লক করেনি। হাই হাই, এগুলো কি? আমার সব কাপড় মাটিতে পড়ে আছে কেন? সারা ঘর এলোমেলো আমার কাপড় দিয়ে। এগুলো নিশ্চয়ই ইরার কাজ। আমি বেডরুমে গিয়ে দেখলাম ইরা বসে বসে আপেল খাচ্ছে। এই আমার কাপড়গুলো মাটিতে পড়ে আছে কেন? ইরা কোনো কথা বলছে না, সে তার মতো আপেল খাচ্ছে। এই কথা কানে যায় না? ইরা, এই মেয়ে কানে কম শোনো নাকি? আমার কাপড়গুলো এইভাবে ফেলে রেখেছো কেন? বেশ করেছি। বললেই হলো? কাপড়গুলো তুলো, আলমারিতে রাখো। পারবো না। পারতে হবে। না পারলে কি করবে? কি করবে তুমি? দেখবে কি করব। কি দেখাবে? আমি তোমার বউ?
হ্যাঁ, আমাকে জোরে ধরে প্র্যাকটিস করবে তাই না? দেখাচ্ছি মজা। ইরা বালিশ দিয়ে আমাকে মারতে শুরু করলো। খুনসুটি, ঝগড়া, অভিমান ইত্যাদির মাধ্যমে। আমি আর ইরা স্বামী স্ত্রীর মতোই। বাড়িওয়ালা কিছুই বুঝতে পারিনি এখনো। আমি আর ইরা দুজন মিলেই এখন ঘরের সব কাজ করি। মাঝে মাঝে ঘুরে বেড়াই। আজ আমার জ্বর হয়েছিল, তখন ইরা সারা রাত আমার সেবা করেছে। আমি ইরার উপর দুর্বল হয়ে পড়েছি। এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। শুনছেন? কি? আমার কাপড়গুলো ভুল করে বাইরে রেখে চলে এসেছি। প্লিজ একটু সাহায্য করো। আমি কাপড়গুলো নিয়ে, এই নাও। ইরা বাথরুম থেকে হাত নাড়ালো। আমি ওর হাতে কাপড়গুলো দিয়ে দিলাম। সাথে সাথে ইরার হাত ধরে নিলাম। এই কি করছো? হাত ছাড়ো। গোসলের সময় তোমাকে দেখতে কেমন লাগে একবার দেখতে চাই, প্লিজ। কি খবিস ইতর, আমার হাত ছাড়েন। না, ছাড়বো না। আচ্ছা, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। এখন ছেড়ে দিন প্লিজ। কোন ইচ্ছে? পায়ের উপর উঠে টাই পেতে দেবো। রিয়েলি? হুম, রিয়েলি? থ্যাংক ইউ। বলে ইরার হাতে একটা চুমু দিলাম। কিছুক্ষণ পর ইরা গোসল করে বের হলো। আমি অপলক এই তাকিয়ে আছি। কি দেখছেন মিস্টার? কই কিছু না তো। না হলেই ভালো। আচ্ছা, এখন টাইটা বেঁধে দাও। ইরা খালি পায়ে আমার পায়ের উপর উঠলো। আমি শিহরিত হলাম। এই প্রথম ইরা খালি পায়ে আমার পায়ের উপর ভর দিয়ে টাই বেঁধে দিচ্ছে। আমি ইরাকে ধরে রেখেছি। কি নরম পা। আমি ইরার উষ্ণতায় ডুবে যাচ্ছি। কেমন ফিল হচ্ছে? একটুও না। মিথ্যে কথা। মিথ্যে হবে কেন? আমার প্রতি একটু ফিল হয় না তোমার? না। ও, তাহলে আমি একটা কিস করি, দেখি তোমার ফিল হয় কিনা। ইরা কিছুক্ষণ ভাবলো, নিজের কথায় নিজেই ফেসে গেল। বুঝেছি, আমার প্রতি ফিল আছে তোমার। আমি ছেড়ে দিলাম ইরাকে। ওই হ্যালো, কিস দিয়ে দেও। না, আমি বুঝে ফেলেছি আমার প্রতি তোমার ফিল আছে। আরে দিয়ে দেও। আমি মুখ ইরার মুখের দিকে এগিয়ে নিলাম। ইরা চোখ বন্ধ করে ফেললো। না, বুঝে নিয়েছি। আরে দিয়ে দেও। আমি আবার ইরার মুখের সামনে মুখ নিলাম। ইরা একটু একটু কাঁপছে। আমি আবার মুখ পিছনে নিয়ে এলাম। তুমি মনে হয় ভয় পাচ্ছ। আরে ধুর, লাগবে না। বলে ইরা চলে যাচ্ছিল। আমি টান মেরে জোরে চেপে ধরলাম। ইরা হাত দুটো শক্ত করে রেখেছে। আমি আমার মুখ ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিলাম। ইরার চোখে কিছুটা পানি। ভয় পাচ্ছে। ইরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। 1 মিনিট পর কি ফিল হলো? ইরা মাথা নাড়িয়ে না সূচক জানালো। আমি হেসে বললাম, আমি জানি তুমি ফিল করেছো। মোটেও না। তাহলে হাত এত শক্ত করে রেখেছো কেন? আমার কথা শুনে ইরা হাত ইজি করে নিল। কই না তো, আমি হাসলাম। তার মানে তুমি তোমার কথাটাই সত্য বলতে চাচ্ছ? মানে? মানে তুমি বলতে চাচ্ছ আমার কিসে তোমার কোনো ফিল হয়নি? হ্যাঁ, হয়নি। ও ভালো, তবে মিথ্যা কথা বলা কিন্তু ঠিক না। আমি মিথ্যে কথা বলিনি। ওকে, আমি এখন যাই। একটু তাড়াতাড়ি আইসেন। চেষ্টা করব। বলে অফিসের জন্য বের হয়ে পড়লাম। অফিসে যাওয়ার পর অফিসের কাজ করতেছি এমন সময়। স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে দেখা করতে বলেছে। ঠিক আছে, কাজটা করে যাচ্ছি। কাজ শেষ করে ম্যাডামের কেবিন সামনে গিয়ে নক করলাম। দেখি ম্যাম উল্টো পথে কার সাথে যেন মোবাইলে কথা বলতেছে। ম্যাম, আসতে পারি? জি আসুন। কণ্ঠটা খুব পরিচিত পরিচিত মনে হলো। মনে হলো যেন হাজার বছর ধরে এই কণ্ঠটাকে আমি চিনি। মোবাইলে কথা শেষ করে যে ম্যাম আমার সামনে ঘুরে বসলো, তাকে দেখে মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। মনে হয় সে রোবট হয়ে গেছে। আপনারা ভাবতেছেন কাকে দেখে আমার এই অবস্থা? সে আর কেউ না, স্বয়ং তামান্না। রুমটা পুরোই স্তব্ধ হয়ে গেল। এটা কোনো সময় কল্পনা করতে পারি নাই। মনের ভিতরের কষ্টগুলো আবার ও লাড়া দিয়ে জেগে উঠলো, যার কারণে আজ আমার এই অবস্থা। আজ সে আমার সামনে। কি করব আমি? চলে যাব না থাকবো? কষ্টগুলো চাপা দিয়ে অভিমানী অবসরণী কণ্ঠে বললাম, ম্যাম আমাকে ডেকেছেন? আমার কথা শুনে সে সঙ্গে সঙ্গে কেবিন থেকে বেরিয়ে দৌড়িয়ে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকলো। তুমি কেমন আছো? তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পরে আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো সত্য না জেনে তোমাকে ভুল বুঝলাম। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন একা চলতে শিখে গেছি। আর আমাকে দয়া করে মনে করিয়ে দেবেন না। তামান্না আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি, তাই তামান্না আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে আপনি আমার জীবনের অতীতের কষ্টগুলো আপনি মনে করিয়ে দেন। আপনার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি
ঘৃণা হয়। আপনার কথা মনে পড়লে আমার প্রচন্ড রকমের রাগ হয়। আর আপনার জন্য আমি আমার বাবা মাকে ভুল বুঝলাম আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই আপনাকে আমার একদম সহ্য হয় না। নীরব হয়ে শুধু কান্না করে যাচ্ছে। আমি কি দোষ করেছিলাম যার ফলে আমাকে আমার মা বাবার কাছে অপরাধী বানিয়ে দিলেন, আমার জীবনকে কষ্টের মাঝে ফেলে দিলেন? একটাবার যদি আমার কথা শুনতেন তাহলে আর আমাকে মরার এই অবস্থায় থাকতে হতো না। আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আপনাকে ভালোবাসা। আপনাকে ভালোবাসি বলে আপনার বাবাকে নিজের রক্ত দিয়ে বাঁচালাম এবং নিজের বাবার লকার থেকে টাকা নিয়ে আপনার বাবাকে বাঁচালাম। আর তার পুরস্কার স্বরূপ পেলাম শুধু আপনার জন্য নিজের পরিবারের কাছে অবহেলা, চোর, অপরাধী। তার চেয়ে বড় কষ্ট পেয়েছি জানেন, যখন খাওয়ার সময় নিজের মা খাবার প্লেট ফেলে দেয়। তার চেয়ে দুনিয়ায় কষ্টের কিছু আছেনি শুধুমাত্র আপনার জন্য। আগে যদি জানতাম আপনাকে ভালোবাসার প্রতিদান আমাকে এইভাবে দিবেন তাহলে জীবনেও আপনাকে ভালোবাসতাম তো দূরের কথা, আপনাকে দেখলে অন্যদিকে যেতাম। আমার উপর এত অভিমান যে আমি চলে যাওয়ার পর সাথে সাথে বিয়ে করে নিলেন। আমার মুখের একবার সত্যটা জানলে কি হতো তামান্না? আমি তো সত্যটা জানতাম না। তোমাকে সেই সময় দেখি ভাবছিলাম যে আব্বু সেই সময় তোমাকে থাপ্পড় দিছিল আর খারাপ কথা বলেছিল বলে মনে করেছিলাম তুমি আব্বুকে অ্যাক্সিডেন্ট করছো। নিজের ভালোবাসার উপর এই ভরসা ছিল আপনার যে নিজের চাইতে যাকে ভালোবেসেছিলেন তার একটা কথা না শুনে তাকে এমন অপবাদ দিলেন যার কারণে আমার কৈশোর এত কষ্ট কাটাতে হলো। তামান্না শুধু কান্না করে যাচ্ছে। চোখের পানি মুছে তার সাথে আর কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে আনমনা ভাবে হাঁটতেছি আর পিছনের কথা ভেবে ভেবে হাসতেছি, যার কারণে আমার এত কিছু হলো। সে নিজে আমার চলে যাওয়ার পর বিয়ে করলো রাগ দেখিয়ে। হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। রুমের কাছে গিয়ে কলিং বেল দেওয়ার পর যখন দরজা খুললো আমি তো অবাক। ইরা আজ শাড়ি পরেছে, কিন্তু সেই দিকে খেয়াল করলাম না। আজকে যার যার সাথে দেখা হলো তার ঘটনাগুলো খালি মনে পড়তেছে। তাই সোজা সুদি রুমে ঢুকে বাথরুমে গিয়ে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে পিছনের কথা মনে করতেছি আর চোখের পানি অনায়াসে ফেলতেছি। আমার আবার কারোর উপর রাগ উঠলে সোজাসুদি বাথরুমে গিয়ে ঝর্ণার পানি দিয়ে গোসল করা। রাগ না কমা পর্যন্ত গোসল করতেই থাকি। আজকেও তার ব্যতিক্রম হলো না। আজকের অভিমানটা কমতে অনেক সময় লাগলো। গোসল শেষ করে না খেয়ে ঘুম খাটে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে উঠে দেখি বিকাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে ইরার কাছে গিয়ে দেখি ইরা বেলকনির পাশে বসে বেজার হয়ে বসে আছে। ইরা, এই ইরা, এখানে কি করো? আপনি সকালে এসে আমার সাথে একটাও কথা বললেন না কেন? আসলে অফিসে একজনকে দেখে মাথায় রাগ উঠে গেছিল, তাই তোমার সাথে কথা বলি নাই। ও বুঝছো? অভিমানী কণ্ঠে বুঝছি। তাহলে আবার মন খারাপ করে বসে আছো কেন? কি হলো, কথা বলো না কেন? কি হলো, কথা বলছো না কেন? ইরা আমার রেগে যাওয়া দেখে ভয়ে বলল, আজ যখন আপনি বাসায় এসে ঘুমিয়েছিলেন তখন আমি একটু দোকানে গেছিলাম। দোকান থেকে যখন বাসায় ফিরছিলাম তখন কয়েকটি ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে। আমার প্রচন্ড রাগ হলো। ওই ছেলেদের একদিন কি আমার একদিন। মাথা ঠান্ডা করলাম। এই জন্য তুমি রাগ করে আছো? হুম। তুমি না সাহসী মেয়ে, তাহলে ভয় পাও কেন? আমাকে পচাচ্ছ? আরে না, পচাবে কেন। ইরা আর কিছু বললো না। এখন চলো আমার সাথে। কোথায় যাব? ওই ছেলেদের কাছে। ওরা যদি আবার কিছু বলে? আমি থাকতে ওই ছেলেরা কিছু বলতেই পারবে না। ও আচ্ছা, বডিগার্ড। কি? আমি বডিগার্ড? আরে না, আপনাকে বলিনি। আচ্ছা, এখন আমি রেডি হই, রুম থেকে যাও। কেন, থাকলে কি কোনো অসুবিধা? ইরা চোখ বড় বড় করে বলল, ফাইজলামি করবেন একদম। ওকে ওকে, যাচ্ছি রে বাবা। ইরা চারদিক তাকাচ্ছে। কি খুঁজছো? তোমার বাবাকে। মানে? আরে এই যে বললি যাচ্ছি রে বাবা। আমি হেসে ফেললাম। কি ফাজিল মেয়ে, আমি তোমাকে বলেছি। আমি কি আপনার বাবা নাকি? ওকে ওকে, সরি বউ, এখন যাচ্ছি বউ। আমি আপনার বউ? আমি ইরার মুখ চেপে ধরলাম। হ্যাঁ, তুমি তো আমার বউই। ইরাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ইরা এখনো বের হলো না। ইরা হলো তোমার? হ্যাঁ, আসছি। কিছুক্ষণ পর ইরা বের হলো। চলো। আমি মাথা নাড়ালাম। রিক্সা করে যাচ্ছি, প্রতিদিনই রিক্সা করে যাই, তবে মাঝখানে অবশ্য বর্ডারটা আছে। ওই ব্যাগটা আমি হাতের কাছে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করব। কিছু পথ যাওয়ার পর রিক্সার চাকা পড়লো রাস্তার একটা গর্তে। অমনি ইরার ধপাস, আরে নিচে পড়ে আমার বুকে। আমি কেঁপে উঠলাম। ইরার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল। আমি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেঁপে উঠছিলাম। আমি আলতো করে আমার হাত ইরার মাথার লম্বার কেশ ছুঁয়ে দিলাম। ইরা আমার দিকে তাকাতে খানিক লজ্জা পেল। তাড়াতাড়ি মাথা তুলে অন্যদিকে মুখ করে নিল। আমিও আর কিছু বললাম না। অনেকটা পথ এগিয়ে গেছি। ইরা কথা বলছে না। ইরা, হুম। কোন ছেলেরা তোমাকে ডিস্টার্ব করেছিল? আরো সামনে। সামনে যেতেই ইরা দুটো ছেলের দিকে ইঙ্গিত করে বলল, ওই তো ওরা। আমি রিক্সা থেকে নেমে ছেলেগুলোর কাছে গেলাম। কাছে গিয়ে দুইজনের সাথে 6-7 জন হবে, বন্ধু হবে। আমি ভাবতেছি
ওদের সাথে তো আমি পারবো না। আর ইরাকে যেভাবে নিয়ে আইলাম, ওদের কিছু না করলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই একটা ওদের কাছে গিয়ে, কি ভাই আপনারা আমার বউয়ের সাথে ফাইজলামি করেন কেন? কে আপনার বউ? ওই যে রিক্সায় দেখছেন একটা মেয়েকে। আরে আপনার বউ আর বোন যাই হোক না কেন, আরেকটা ছেলে প্রথম ছেলেটাকে আটকে দিয়ে বলল। মালটা কিন্তু যেমন সুন্দর তেমন হেভি। আমি হাত মুঠো করে রাখলাম, আমার মাথায় রক্ত ও হার্টবিট বেড়ে গেছে। নিজেকে থামিয়ে রাখলাম, ভাবলাম ছেলেগুলোকে একটু বাঁচিয়ে নেই, তাদের সাথে একটু কমেডি করলে ভালোই হয়। আরে ভাই মালটা বাইরে ঠিকই সুন্দর, কিন্তু ছেলেগুলো আমার কথায় আশ্চর্যের সপ্তম আকাশে চলে বসলো। কিন্তু কি? একেই একই সুরে দুজনেই। আমি হাসি চেপে রাখলাম, বেচারারা যে মুখ বানিয়েছে তাতে হাসারই কথা। আপনাদের বলার প্রয়োজন নেই। না ভাই, কি আর বলবো। আরে ভাই তাড়াতাড়ি বলেন, আপনার পায়ে পড়ি। দাঁড়ান, আমি একটু কেঁদে নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি মুখ টিপে হাসি দিলাম, আবার তাদের দিকে ঘুরে। এটা মেয়ে না ভাই। হ্যাঁ তাহলে কি? দুজনে একসাথে। হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে, পুরুষও না। ছেলেগুলো শেষ, কেঁদে ফেলবো এমন অবস্থা। তাহলে কি ভাই? হাফ মেয়ে হাফ ছেলে। মানে হিজড়া? আমি কেঁদে কেঁদে মাথা কাজ করলাম, ছেলেগুলোকে কেঁদে দিল। ভাইয়া এমন একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ ভাই। সমস্যা নেই। আমি সাথে সাথে বললাম, ভাই মেয়েটা দূর, ওই আমার বউটুকু। হ্যাঁ। তাহলে আপনি বিয়ে করলেন কেন? এই তো গুড পয়েন্ট, ফেসে গেলাম। এখন কি বলি? ভাই বিয়ে করেছি কি শখে? মানে? মানে হলো ওর ভাই র্যাপ, আর হাফ মেয়ে হাফ ছেলেদের তো চিনেন, গায়ে পড়ার স্বভাব। আর ওই মেয়েটা আমাকেই পছন্দ করেছে, যার কারণে আমি বলার আগে একটা ছেলে বলল। যার কারণে ওর ভাই আপনার সাথে ওনার বিয়ে দিয়েছেন জোর করে? আমি ইমোশনাল হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ রে ভাই, তিনজনই কাঁদছি। আমার হাসিতে পেট ফেটে যাচ্ছে। একটা ছেলে বলল, ভাই ওনাকে দেখে তো মনে হয় না উনি হাফ মহিলা হাফ পুরুষ। হ্যাঁ রে ভাই, আসলে ওর আচার আচরণ ওরকম না, শুধু একটা জিনিসই। দুজনই বলে উঠলো, দুজনেই কাচ্ছি। কখনোই ওর সামনে এটা প্রকাশ করবে না, যদি করো তাহলে ভাবি বলে ডাকবে, কেমন? অতপর অনেক কিছু বুঝিয়ে রিক্সায় আসলাম। কি বললো ওরা? না কিছু না, এমনি বুঝিয়ে আসলাম। ও, আচ্ছা তুমি বাসায় যাও, আমার একটা কাজ আছে। আমার না একটু শপিং করতে যেতে হবে। আচ্ছা, শপিং করে তাড়াতাড়ি বাসায় যেও। আপনিও আইসেন। ইরাকে রিক্সায় উঠিয়ে দিলাম। সন্ধ্যার সময় রুমে যেতেই দেখি ইরা বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়ার সাথে সাথে, আরে কি হলো? তুমি ওই ছেলেদের কি বলছো? কেন? ওই ছেলেগুলো আমাকে ভাবি ডাকলো কেন? আমি কি জানি? এই, একদম মিথ্যে কথা বলবে না। মিথ্যা কথা বলছি না তো। তাহলে ওরা যে বললো তুমি বলছো? ইরাকে আটকে দিয়ে আমি বললাম, আমি কি বলছি? আরে তোতলাচ্ছেন কেন? কই না তো, ওরা কি বলেছে? বলেছে আমি নাকি আপনার বউ। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। হ্যাঁ বলেছি তো। আমি কি আপনার বউ নাকি যে সবাইকে এটা বলে বেড়াতে হবে? হ্যাঁ বই তো। হুম, আপনার বউ হতে আমার ভইয়ে গেছে। বেঞ্চি কেটে বলে চলে যাচ্ছিল, আমি ইরাকে টান মেরে বুকে নিয়ে নিলাম। কেন, বউ হলে কোনো সমস্যা? আরে ছাড়েন, ফাইজলামি করিন না। বউয়ের সাথে ফাইজলামি করবো না তো কার সাথে করব? ছাড়েন, আমার কাজ আছে। ছেড়ে দিলাম। 1 সপ্তাহ ধরে অফিসে যাই না, ভাবতেছি একসময় অফিসে গিয়ে রিজাইন লেটারটা দিয়ে আসবো। এইভাবেই কাটতেছিল আমার দিন। এক রাতে আমি বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম, আর ইরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি তো আমার সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড। কি হলো, বলছে না কেন? হ্যাঁ আছে তো, আর আজকে হলো। আমি জানতাম আপনার আছে। আরে এটা তোমাকে কে বললো? আপনার কথায় বোঝা যাচ্ছে। তুমি কি জেলাস ফিল করছো? ইরা একটু স্বাভাবিক হয়ে বলল। জেলাস হবো কেন? ও জেলাস না হওয়াই ভালো। আর আমার গার্লফ্রেন্ড যা সুন্দর, জেলাস হওয়ারই কথা। ইরার আগে জ্বলছে, তবে মুখে কিছু বলছে না। আর আমার গার্লফ্রেন্ড আমাকে ফিল করে। ও তোমার মতো না। মানে? মানে তোমাকে কিস করলে তো আমার প্রতি তোমার কোনো ফিল হয় না, কিন্তু ওকে আমার প্রতি ফিল হয়। ইরা চোখ বড় বড় করে বলল। কি? হ্যাঁ। তার মানে আপনি কিস করেছেন? আমি লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ। ইউ চিটার! এই বলে আমাকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। আর এখানে চিটারের কি হলো? ইরা মাইর বন্ধ করে দিয়ে বলল, না কিছু না। আপনি যে আমার সাথে আছেন সে এতে সন্দেহ করবে না তো? ও তোমার মতো না। মানে? তুমি হলে তো সন্দেশ করতে, কিন্তু সে খুব ভালো, আমাকে বিশ্বাস করে। সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালোই, একদিনেই চিনে নিলেন। হ্যাঁ, কোনো কোনো মানুষকে প্রথম দেখাতেই চেনা যায়। যেমন তোমাকে দেখে আমি প্রথমেই বুঝে নিয়েছিলাম তুমি ঝগড়াটে। কি, আমি ঝগড়াটে? হ্যাঁ, ঝগড়াটেই তো। দাঁড়ান দেখাচ্ছি। অতপর দৌড় আরম্ভ। অর্ধেক দৌড়ে থেমে গেলাম, ভাবি ফোন দিয়েছে। ইরা আমাকে মারতে শুরু করলো। উফ, ইরা এখন ফাইজলামি করো না তো, আমার জান ফোন করেছে।
ইরা থেমে গেল, কেঁদে দিবে বোধহয়। আমি বারান্দায় চলে গেলাম। হ্যালো, কেমন আছো বাবু? আধা ঘন্টা কথা বলার পর বারান্দা থেকে রুমে এসে দেখলাম ইরা মুখ ভার করে বসে আছে। কথা শেষ? আমার জানের জন্য কিছু জিনিস কিনতে হবে, তাই আমার সাথে তুমিও যাবা। কেননা আর 2 দিন পর ইরার জন্মদিন। ওর জন্মদিন ওকে প্রপোজ করব, তাই আগে থেকে কিছু জিনিস কিনবো। তাই ও ভালো। তোমাকে আমার সাথে যেতে হবে। আমি গিয়ে কি করব? তোমাকে যেতে হবে ব্যাস। শুনেন, আমি আর কিছু বলতে দিলাম না। রাতে না খেয়ে ইরা শুয়ে পড়লো। ইরা, ইরা, এই ইরা, এই ইরা। ইরা চোখ খুললো, চোখগুলো লাল আর ফুলে গেছে। খেয়ে নাও। আর তোমার শরীর খারাপ নাকি? না, খাবো না। আরে খেয়ে নাও। খাবো না বললাম তো। খেতে হবে। আমি জোর করে খাইয়ে দিচ্ছি। ইরা আমার দিকে তাকাচ্ছেই না। পরের দিন ইরাকে নিয়ে শপিং এ গিয়ে ইরার জন্য শাড়ি কিনলাম, আরো অনেক কিছু। শুধু ওকে বলছি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনতেছি। ওকে সারপ্রাইজ দিব বলে কিছু বলি নাই। ইরা কিছু বলতে পারছে না। সারাদিন হাত ধরে ঘুরলাম আর ইরা লুচির মতো ফুটছিল। একটা রিক্সা নিয়ে আমি আর ইরা বাসায় ফিরছি। আজ এই জিনিসগুলো পড়লে ওকে পরি পরি লাগবে, তাই না? হ্যাঁ। মন খারাপ নাকি তোমার? না। বাসায় ফিরলাম। ইরা এখন প্রায় রাত জেগে থাকে। আমি পর্দা সরিয়ে দেখি কাজ হচ্ছে মনে হয়। আমি পর্দা সরিয়ে ইরাকে দেখছিলাম। ইরা আমাকে দেখে নিল। কি দেখছেন? এখন আর ইরা আমার সাথে ফাইজলামি করে না, সিরিয়াসলি কথা বলে। আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। ও, কাল কোথাও যাওয়া আছে নাকি? ওকে নিয়ে নতুন একটা জায়গায় যাব। কেননা কাল নতুন একটা জবের জন্য অ্যাপ্লাই করব আর ওইটা ছেড়ে দেব। ও, তাহলে ঘুমিয়ে পড়েন। গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে পড়লাম। সকালে জব খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। বিকালে বাসায় ফিরলাম। উপরে যাব এমন সময় দাঁড়াও, আমি তো ভয় পেয়ে গেলাম। কি অঘটন ঘটালাম কে জানে। জি বলুন। তোমার সাথে একটা মেয়েকে দেখলাম। কি ওই মেয়েটা? আমি তো শেষ। কই, কোন মেয়ে? কোন মেয়ে মানে? তোমার সাথে কোন মেয়ে ছিল আমি বলবো কি করে? কোথায় রেখেছেন? ও তো রেস্টুরেন্টে। ও, ওটা তো ওই তো রেস্টুরেন্টে। বাইরে তোমার বউ থাকতে বাইরের মেয়ে মানুষের সাথে ঘোরা মোটেও ভালো না। আরে আঙ্কেল, আমার কথা তো শুনেন। আসলে দুপুরে খাবার খেতে গেছিলাম রেস্টুরেন্টের ভিতরে। কোনো সিট খালি ছিল না, শুধু একটা মেয়ের পাশের সিট খালি ছিল। তাই সেইখানে বসে খাইতেছিলাম। তা মনে হয় আঙ্কেল আপনি দেখছিলেন। তোমার বউ থাকতে মেয়ে বন্ধুর কি প্রয়োজন? আসলে আঙ্কেল, আমি কিছু বলার আগে উপর থেকে ইরা বলে উঠল, আঙ্কেল, ওই মেয়েটা জয়ের কলেজের বন্ধু। হ্যাঁ, আমাকে তো কথা বলতে দেয়ই না, তাই তালে তাল মিলালাম। আঙ্কেল আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। তবুও ঘরে বউ থাকতে অন্য মেয়ে কিনে ঘোরা ঠিক না। জি আঙ্কেল। হুম। আঙ্কেল, কি? আপনি হার্বাল চিকিৎসায় যাননি? আঙ্কেল ভ্রু কুঁচকে বললেন। কেন? আপনার টাক সমাধানের জন্য। আঙ্কেল গর্জন দিয়ে উঠলেন। ইরা আর আন্টি খিলখিল করে হাসছেন। উপরে চলে এলাম। খুব জোর বাঁচালে। আপনি কখন এলেন? এই তো কিছু সময় আগে। আর ধন্যবাদ এই প্যারা থেকে বাঁচানোর জন্য। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার প্রধান কারণ রিজাইন লেটারটা তামান্নাকে দেওয়া। তার ওই ঘটনার পর তার সাথে তো দেখাই করতে চাইনি। আবার আবার তার সামনাসামনি যদি কাজ করতে থাকি তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। অফিসে এসে রিজাইন লেটারটা কমপ্লিট করে তামান্নার কেবিনের সামনে গিয়ে, ম্যাম, আসতে পারি? আরে ফয়সাল, ভেতরে এসো। ভেতরে গেলাম। এতদিন কই ছিলা? অফিসে আসনি কেন? কাজ ছিল তাই আসি নাই। আজকেও আসতে চাই নাই, বাট অফিসে একটা কাজ ছিল তাই এলাম। তা শুনি, তোমার কি জরুরি কাজ? এই নিন ম্যাম। এটা কি? ম্যাম, আমি আর আপনার অফিসে কাজ করতে চাই না, তাই রিজাইন দিলাম। কি? আমি নিজ ইচ্ছায় রিজাইন দিতেছি। তুমি রিজাইন দিতেছো? তোমাকে আটকানোর ক্ষমতা আমার নেই, বাট যাওয়ার আগে আমার শেষ কয়েকটা কথা শুনবা? হ্যাঁ বলেন, কি বলতে চান? জানি আমি ক্ষমারও অযোগ্য, তবুও বলছি ফয়সাল, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি সেদিন যদি বাবাকে না বাঁচাইতা তাহলে আমার বাবা তখন বাঁচতো না। বাবার অসুস্থতার সময় কি করব বুঝতে পারছিলাম না, তাই না বুঝে তোমাকে ভুল বুঝে অনেক বড় শাস্তি দিয়ে ফেলছে। আমার জন্য এতগুলো বছর তুই সবার থেকে দূরে। সত্য ভুলটা যখন ভাঙলো তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। তোমার সাথে অন্যায়ের এত বছর আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। জানো ফয়সাল, আমি তোমার সাথে যে অন্যায় করেছিলাম তার শাস্তি আমি মনে হয় পেয়েছি। আজ আমি জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়েছি। আমার ব্লাড ক্যান্সার যেদিন এটা ধরা পড়েছে সেদিন আমি বুঝতে পেরেছি এটা তোমার সাথে ভুল বোঝার অন্যায়ের ফল। আমি আর কিছু মাসের অতিথি, জানো ফয়সাল।
আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু দোয়া করতাম তোমার সাথে একবার দেখা হয়, যাতে তোমার কাছে একটি বারও ক্ষমা চাইতে পারি। জানো ফয়সাল, আমার ইচ্ছে ছিল আমার মেয়েকে আমি নিজ হাতে বিয়ে দেব, কিন্তু সে আশাটা মনে হয় হবে না ফয়সাল। আমার এই অবস্থায় মেয়েকে না জানে ওকে ওর স্বামীর হাতে তুলে দিয়ে হাসি মুখে বিদায় নেব, কিন্তু এরা ওর মায়ের কষ্ট গুলো বুঝলো না ফয়সাল। মেয়েটা পড়তে চাইতো খালি, কিন্তু ওকে না জানে ওর বিয়ে ঠিক করে ফেলি। দেখো ফয়সাল, আমার মেয়েটা বাসা থেকে চলে গেছে, ভেবেছিলাম বিয়ের আগে বাসায় চলে আসবে, তাই ওর বিয়ে দিনকাল সব ঠিক করে রেখে দিচ্ছি। ওর বিয়ের আর মাত্র 4 দিন বাকি আছে। ও যেদিন বিয়ে হওয়ার কথা ঠিক হয়েছে সেদিন মনে হয় আমার জীবনের শেষ দিন হবে ফয়সাল। আমার মনে হয় এসব তোমার সাথে অন্যায়ের ফল আমি ভোগ করতেছি। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। তুমি ক্ষমা না করলে যে আমি মরে শান্তি পাবো না।